এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের, মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের জন্য। এইখানে আপনি বলুন যে 5 আগস্টে অবশ্যই 5 আগস্ট আন্দোলন কেন্দ্র করে অনেক মানুষ নিহত হয়েছে, নিঃসন্দেহে। কারা মেরেছে, কে কতজনকে মেরেছে, কার গুলিতে মেরেছে, সেটি অন্য বিতর্ক। কিন্তু এই যে সংঘাতটি, এই যে সংঘর্ষ বা অভ্যুত্থান, তাকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে তার বিচার এই আদালত হবে কেন? শেখ হাসিনা যদি দায়ী হয়ে থাকেন, শেখ হাসিনার ক্যাবিনেটে যারা ছিলেন, দলে যারা ছিলেন, তাদের বিচার অবশ্যই হতে পারে, এবং সেটি একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেও হতে পারে, 10টা ট্রাইব্যুনাল প্রয়োজনে গঠন হতে পারে। এইখানে কেন? এই কথাগুলো যদিও পুরনো, আপনি প্রশ্ন করছেন বিধায় আমি আবারও বলছি, সমস্ত সম্পূর্ণ ইন্টেনশনালি এই ট্রাইব্যুনালে ওই 5 আগস্টকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটেছে তার বিচার এখানে করা হচ্ছে। কার বিচার? মূলত শেখ হাসিনার বিচার। শেখ হাসিনা যুদ্ধ অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, শেখ হাসিনাকেই এই ট্রাইব্যুনালে ফাঁসি দিতে হবে। যুদ্ধ অপরাধের বিচারের সময় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার তাজুল ইসলাম, চিফ বাদী পক্ষের প্রধান কৌশলী ছিলেন। তাকে পরবর্তীতে 24-এর পরে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হলো রাষ্ট্রপক্ষের। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একই ট্রাইব্যুনালে যখন যুদ্ধাপরাধের বিচার জন্য তিনি ছিলেন বিবাদী পক্ষের প্রধান আইনজীবী, সেখানে তিনি ওই ট্রাইব্যুনালে যখন অন্যান্য যুদ্ধাপরাধের বিচার চলছে, এখন তো চলমান অনেক মামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রধান প্রকৌশলী তিনি হন কিভাবে? অতএব প্রথমত হচ্ছে এখানে শেখ হাসিনা বিচার হতে পারে, এই প্রশ্ন অনেকে তুলেছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান থেকে শুরু করে অ্যাডভোকেট মুহসিন রশিদ থেকে শুরু করে অনেকেই তুলেছেন। তারও আগে থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি তুলছিলাম, আমি একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ। এবং চিফ প্রসিকিউটরের কথা বললাম, টবি ক্যাডম্যান, যিনি এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের যারা আইনজীবী ছিলেন, কৌশলী ছিলেন, তাদের পরামর্শক হয়ে, প্রধান পরামর্শক হয়ে আসতে চেয়েছিলেন সরকারের সময়, তাকে আসতে দেওয়া হয়নি। যুদ্ধাপরাধীদের প্রধান আইনজীবীদের প্রধান কৌশলী হিসেবে সেই টবি ক্যাডম্যান এই ট্রাইব্যুনালে, যেখানে কিনা শেখ হাসিনা বিচার চলছে, সেই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রধান কৌশলী হয়ে এলেন। এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। পরবর্তীতে নানান বিতর্ক জায়গা দেখে তিনি কিন্তু চলে গেছেন, তার মেয়াদ বাড়াতে চেয়েছিল ইউনূস সরকার, তিনি থাকতে চাননি। তখন তারও একটা পার্সোনাল একটা ইন্টিগ্রিটি আছে, তিনি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন বিষয় হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দিয়েছে। এই ধরনের একটি বিবৃতি কদিন আগে 5টি সংগঠন দিয়েছিল, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এরকম আরো 2টি সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। তারা দিয়েছিল যে এই ট্রাইব্যুনালের যে শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগপত্র দায়ের করা হতে যাচ্ছে, সেখানে ফারজাপা, মোজাম্মেল বাবুদেরকে ঢুকানো হয়েছে, এবং তারা স্পষ্ট করে বলেছেন যে এই ট্রাইব্যুনালে এই মামলা দেওয়ার মানে হচ্ছে তাদের তো জামিন হচ্ছে না গত 22 মাস 24 মাস ধরে, যাতে স্থায়ীভাবে তারা কারারুদ্ধ থাকতে পারে। তখন আইসিটিতে যে মামলাগুলো গেছে সেখান থেকে কারোর আজ পর্যন্ত জামিন হয়নি। 5টি সংগঠন বিবৃতি দেওয়ার পরে আজকে হিউম্যান রাইটস ওয়াচ আবারও আলাদাভাবে বিবৃতি দিল। অতএব এটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। এবং আমি আপনাকে বলি, law-info.com সুইজারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া সংস্থা, যেখানে হার্ভার্ড ইনস্টিটিউট থেকে শুরু করে বিশ্বের আন্তর্জাতিক কয়েকটি সংগঠন তাদেরকে সহযোগী হিসেবে কাজ করে, তাদের সাথে কাজ করে। তারা গত পরশুদিন একটা বিবৃতি না, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে এই যে আসামির অনুপস্থিত বিচার, এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তারা লেবাননের একটি কোর্টের এই বিশেষ ট্রাইব্যুনালের একটি এক্সাম্পল নিয়ে এসেছে, যে পৃথিবীর আর কোন রাষ্ট্রে, আর কোন ট্রাইব্যুনালে আসামিদের অনুপস্থিতি বিচার হয় না, হয়নি, তেমন কোনো রেকর্ড নেই, এক্সেপ্ট লেবাননের ওই কোর্ট ছাড়া। তাও ওই কোর্টে এমন বিধান আছে যে আসামিরা ফিরে এলে, পলাতক থাকার পরে যদি একটা সময় আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় ফিরে আসে, তখন পূর্ণাঙ্গভাবে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর আরো এক্সাম্পল তুলে ধরেছে যা এই আদালতের ক্ষেত্রে নেই। অতএব এটি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে দারুণভাবে অসম্ভব ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সো কি কারণে এটি হচ্ছে আমরা সবাই জানি।
সব যা হচ্ছে সব আইসিটিতে, যা হচ্ছে সব আইসিটিতে। এবং আমি একটা কথা বলে রাখি আপনাকে, ইউনূস সরকারের সময় থেকে তো এটি শুরু হয়েছে, এখনো তার কন্টিনিউশন রয়েছে। আমার ধারণা তারেক রহমানকে বিপদে ফেলার জন্য এই কাজগুলো পেছন থেকে কেউ না কেউ করছে, তাকে প্রভাবিত করছে, হয়তো তিনি বুঝতে পারছেন না। এবং এই খেসারতটা বিএনপিকে দিতে হবে। জনক্ষোভ যখন সৃষ্টি হবে, তখন তো আর পেছনে কে কাজ করছে মানুষ দেখবে না, তখন আলটিমেটলি দায় দায়িত্ব তারেক রহমানের উপরেই যাবে। দেখুন, এটা একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নামে আন্তর্জাতিক আছে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যদি এর বিচারের যে মানদণ্ড, যদি সেটা নিয়ে প্রশ্ন উঠে, তাহলে সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে এই সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে না। এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি আরেকটা ভালো কথা মনে করিয়ে দিয়েছেন আপনি, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আর ট্রাইব্যুনাল। তো এখানে আন্তর্জাতিক যুদ্ধটা কোত্থেকে এলো? 5 আগস্টকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, আবার শাপলা চত্বরকে কেন্দ্র করে নতুন করে অভিযোগপত্র দেওয়া হয়েছে, এখানে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ কোথায় হলো? আন্তর্জাতিক যুদ্ধাপরাধ কোথায় হলো? এটা দেশের মধ্যে, দেশের অভ্যন্তরীণ নানান ধরনের সংঘাত সংঘর্ষ, সেটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বলতে, ক্রিয়াপদার্থ বলতে কি বোঝায়? যেমন রাজাকারদের ফাঁসির জন্য বা বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 73-এ, তাই না? 71-এ আমাদের যুদ্ধটা ছিল আন্তর্জাতিক পর্যায়ে, আরেকটা রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের যুদ্ধ হয়েছিল, একটা জনযুদ্ধ। সেই কারণে তাদের যারা অপরাধী, মানে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, তাদের সদস্যদের বিচার, কিংবা তাদের সহযোগী হিসেবে এদেশের দোসরদের বিচার, এইখানে আন্তর্জাতিক অপরাধটা কোথায় হলো? আমরা বড়জোর বলতে পারি যে আওয়ামী গোষ্ঠীর সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে অন্য বিরোধী দলের বা ছাত্রদের বা জনগণের, কিন্তু এটা তো ইন্টারনাল, এটা ইন্টারন্যাশনাল কিভাবে হয়? আমার তো মাথায় ঢোকে না। জি, আচ্ছা, আরেকটা বিষয়, এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি নেই, নিয়ে পদত্যাগ করে চলে গেছেন, একজন ভারপ্রাপ্ত চালাচ্ছেন দায়িত্ব নিয়ে। কিন্তু আমাদের তো নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা নিয়ে এর মধ্যে আলোচনা হচ্ছে, নানা জনের নাম আসছে, এর নাম ওর নাম আসছে, কিছু নাম সিরিয়াসলি আসছে, কিছু নাম ফান করে আসছে, নানাভাবে নতুন নতুন নাম আমরা শুনতে পাচ্ছি। তো সবচেয়ে বেশি আমরা শুনতে পেলাম যে যে বিএনপি যে স্থায়ী কমিটি, সেখান থেকে হয়তো কাউকে দেওয়া হবে, রাজনৈতিক ভাবেই এটা পদটা পূরণ করা হবে, এরকম বলা বলি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে দেখলাম বিভিন্ন গ্রুপ, তারা তাদের মতো করে নানা রকম মতলব নিয়ে মাঠে নেমে গেছে। সবশেষে আজকে দেখলাম দৈনিক ইত্তেফাক, ইত্তেফাক তো একটা বড় পত্রিকা, প্রভাবশালী পত্রিকা, দৈনিক ইত্তেফাক একটা নিউজ করেছে, যার শিরোনাম হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচন আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এটা নিউজটা পড়লাম, পরে আমি বুঝতে পারলাম না এটা কার আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি রিপোর্টারের সঙ্গে রিপোর্টারের বসের আলোচনা হলো, নাকি রিপোর্টার নিজে নিজে আলোচনা করলেন? আমি এই পর্যন্ত কারোর কাছে শুনলাম না। তো তো হতেও পারে ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, উনি হয়তো সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছেন, কিন্তু উনি রাষ্ট্রপ্রধান হিসেবে নিরপেক্ষতার পরিচয় দিতে হয়তো বা পারবেন, যদিও তার নিরপেক্ষতার কোনো নমুনা 18 মাসে আমি দেখিনি, আপনি দেখেছেন কিনা বলতে পারবো না। তো এই যে বিষয়টা, 1 নম্বর আমার প্রশ্ন হলো যে ইত্তেফাক হঠাৎ করে এই ধরনের একটা নিউজ কেন তারা দিল, মতলবটা কি হতে পারে, নাকি বাস্তবেই এমন সম্ভাবনা আপনি দেখছেন? আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা তো লুকিয়ে আছে। দর্শক সম্ভবত এর মধ্যে পিক করেছে, মতলব শব্দটা ইউজ করেছেন। অবশ্যই এটি একটি মতলবী রিপোর্ট, এবং নিঃসন্দেহে এটি একটি টেবিল স্টোরি। আমরা তো দীর্ঘদিন সাংবাদিকতা করছি, আর আমার চেয়ে আপনি তো আরো বেশি দিন সাংবাদিকতা করছেন। তো মনে করুন যে যখন একেবারে শুরু পর্যায়ে কোনো ভালো স্টোরি নেই, সম্পাদক এসে বলছে, মানে পত্রিকার কথা বলছি আমি, আজকে তো ভালো লিড করার মতো নেই কিছু, মানে একটা টেবিল স্টোরি করে দেওয়া। কি ধরনের স্টোরি? পলিটিক্যাল স্টোরি। এই ওই রাজনৈতিক দল কি করছে, এ কি করছে, পুরোপুরি একটা ঝাঁকানাকা নিউজ করে দেওয়া। এরকম নিউজ অনেক করেছি, যেটা বাস্তবতা। উদ্দেশ্য ছিল না এর মধ্যে, অন্য কোনো উদ্দেশ্য, মানে বদ উদ্দেশ্য ছিল না, পত্রিকার স্বার্থে একটু চটকদার নিউজ। কিন্তু এই নিউজটা চটকদার নয়, এই নিউজটা চমকদার নয়,
এই নিউজটা আপনি যে শব্দটা ইউজ করেছেন মতলবী রিপোর্ট কিনা, এটি নিঃসন্দেহে মতলবী রিপোর্ট এবং টেবিল স্টোরি। আপনি দেখুন ওই রিপোর্টে বলা রয়েছে বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আসে তিনি তার নিরপেক্ষতা প্রমাণ করেছেন। একজন নিরপেক্ষ ব্যক্তিকে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি পদে বসানো হয় তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, বিশ্লেষকরা কারা? কোন বিশ্লেষকের মন্তব্য পেল না, কোন বিশ্লেষকের নাম কোট করতে পারলো না। আপনার তো আপনার বক্তব্য তো অনেকে নেয়, আপনার উদ্ধৃতি অনেক পত্রিকা ইউজ করে, সে ডয়েচে ভেলে থেকে শুরু করে নানান ধরনের আন্তর্জাতিক গণমাধ্যম, দেশীয় গণমাধ্যম। আপনাকে তো একটা ফোন দিতে পারতো, কিন্তু না, কাউকে ফোন দেবে না। এখন ডক্টর ইউনূস সম্বন্ধে একটা পজিটিভ শব্দ ব্যবহার করার মতন কোন রাজনৈতিক বোদ্ধা বা বিশ্লেষক, অধ্যাপক, সাংবাদিক কেউ নেই। তার যারা লেসপেন্সার, জামাত সহ কিছু সুবিধাবাদী গোষ্ঠীর তার দ্বারা যারা সুবিধা প্রাপ্ত হয়েছে, ক্ষমতা প্রাপ্ত হয়েছে, তারা বলবে। এখন তারা তো বিশ্লেষক হতে পারে না। এবং তিনি যে নিরপেক্ষ, এটা তো বিএনপি মনে করে না। বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে, বিএনপি তো মনে করেন। তো বিএনপি বলেছিল একাধিকবার যে গণভোট আমরা কেন মেনে নিয়েছিলাম, জুলাই সনদ আমরা কথার কথা অর্থে কেন মেনে নিয়েছিলাম, এই নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল না, এই নির্বাচনে নানান ধরনের ষড়যন্ত্র চলছিল, 5 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তাহলে কি বিএনপি নিজেও কনফিউজড না? তাদের মধ্যে বিশ্বাস জন্মে গিয়েছিল যে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে টালবাহানা করছে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতে বা বিশেষ একটি গোষ্ঠীর ক্ষমতা নিয়ে আসতে, অথবা নির্বাচন না দিতে নিজে ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের ছলচাতুরি করছে। এটা তো বিএনপির কথা, আমার কথা নয়। সেখানে কেন এই পরামর্শ দেওয়া হচ্ছে ইত্তেফাকের পক্ষ থেকে? আমি মনে করি এটি ইত্তেফাকও করেনি, হয় কোনো এজেন্সি দিয়ে করানো হয়েছে, অথবা ডক্টর ইউনূস তো পিআরে খুব সিদ্ধহস্ত, তার পিআর টিম বেশ শক্তিশালী। গার্ডিয়ান থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে তার পক্ষে টাকা দিয়ে অনেক ধরনের রিপোর্টের মধ্যে প্রকাশ হয়েছে, কথিত রিপোর্ট, এগুলো অ্যাকচুয়ালি বিজ্ঞাপন। এটাও এক ধরনের বিজ্ঞাপন। অতএব ইউনূসের খেলা এখনো থামেনি। এর কারণ হচ্ছে এটি, ইউনূসের খেলা এখনো থামেনি। মাঝে তো আমিও আপনার সাথে টক করতে বলেছি এই কথা অনুষ্ঠানে যে ডক্টর ইউনূস তার খেলা এখনো থামায়নি। এবং মাঝে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির পোর খাওয়ার শীর্ষ নেতৃত্ব নিয়ে যখন আলোচনা হচ্ছে, ইভেন জাতিসংঘে সদ্য নিয়োগকৃত স্থায়ী দূত বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানের নামও আসছে, ইউনূসের নামটা অনেকটা আড়ালে চলে গিয়েছিল। সেখানে কেন ইউনূসের বিষয়ে এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ইত্তেফাকের মধ্যে একটি রিপোর্ট, মানে ইত্তেফাকের মধ্যে একটি পত্রিকায় রিপোর্ট করা হলো, এটি একেবারেই মানে হাস্যরসে কিছু নেই। এটি একেবারে হালকা কোনো ঘটনা নয়। ডিপ স্টেট খেলছে, ডিপ স্টেট খেলছে, যাদের এজেন্ডা ইউনূস বাস্তবায়ন করছিল তাদের কোনো অংশ হয়ে তিনি এখনো মাঠে রয়েছেন, অথবা স্বাধীনতা বিরোধী শক্তি যারা ক্ষমতায় আসতে চায়, এটি তাদেরও খেলা হতে পারে। তখন তিনি রিসেট বাটনে প্রেস করতে চেয়েছিলেন, প্রেস করেছেনও, হয়তো সেই প্রেস করার কারণে সম্পূর্ণটা উল্টে পাল্টে দিতে পারেননি, বাকিটা করতেই তার খেলা এখনো রয়েছে। জি, আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত দুদিন ধরে, কালকে আপনার হবিগঞ্জে এনসিপির একটা তার ওই পদযাত্রার প্রোগ্রাম ছিল, সেখানে কিছু লোক তাদেরকে পিটিয়েছে। এটা নিয়ে না আমি যে বিভিন্ন মানে পত্রিকায় যে নিউজ গুলি দেখলাম, আমি একটু হতবাকি হয়ে গেছি, আমি একটু বিস্মিত হয়েছি। এই কারণে হয়েছে, আমি তো এই ধরনের এই যে গায়ে হাত তোলা, লাঠি দিয়ে পেটানো, এটা তো আসলে এক ধরনের, আমি মনে করি যে এটা অনিয়ম, এটা 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 এক ধরনের দস্যুতাই মনে করি। হ্যাঁ, তো কিন্তু যে নিউজগুলি পত্রিকা আমি দেখলাম, বিশেষ করে প্রথম আলো যে নিউজগুলো দেখলাম, সেখানে যে কমেন্ট গুলো, আমি কমেন্ট গুলো পুরো হতবাক, যে সবাই মধ্যে যেন আনন্দের ব্যাপার। তো আমার কথা হলো কি যে দেখেন, এই দলটা আমাদের একটা আন্দোলনের সঙ্গে তারা ছিল, সামনের সারিতে ছিল, তারা একটা জায়গায় যে নিরীহের মতো মার খেলো। আমি নিজে মনে করি যারা মেরেছে তারা কাজটা অন্যায় করছে, কারণ কারো গায়ে হাত তুলতে পারে না। যদিও তাদের মধ্যে অনেকের বক্তব্য খুবই আপনার উত্তেজনাপূর্ণ ছিল, উত্তেজনা সৃষ্টিকারী ছিল, যতই হোক আপনি তো তাদের গায়ে হাত তুলতে পারেন না। কিন্তু তারা গায়ে হাত তুলছে এবং সেটা নিয়ে নিউজ হওয়াতে সাধারণ পাঠকরা যেন আনন্দ পাচ্ছে।
বলতেছে, কেউ বলতেছে যে আরো মারা হলো না কেন, কেউ বলতেছে ডোজ একটু কম হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা হচ্ছে। আমার কিন্তু দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো আপনার কাছে যে এই যে তাদেরকে এভাবে কোথাও একটা অনুষ্ঠান করতে গেলে তাদের উপর চড়াও হচ্ছে কেউ কেউ, এই চড়াও হওয়াটা আসলে আপনি ঠিক মনে করেন কিনা? এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কিনা? আর দ্বিতীয়ত হলো যে আমাদের বাংলাদেশের মানুষের তো একটা স্বভাব আছে যে যে মার খায় তার প্রতি এক ধরনের সহানুভূতিশীল হয়, কিন্তু এই বিভিন্ন পত্র পত্রিকার পাঠকরা এনসিপির প্রতি সহানুভূতিশীল হচ্ছে না কেন? আহ এটি আমাদের দুর্ভাগ্য। হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তর আপনি নিজেও জানেন। যেহেতু প্রশ্নটা আপনি আমাকে করেছেন, আমাকে উত্তরটা দিতে হবে, কিন্তু উত্তরটা আপনি জানেন। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই এটি নিন্দনীয়। এটি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন সমাজ ব্যবস্থা এটি চলতে পারে না, কিন্তু এই কালচার হয়ে আসছে আমাদের। আর এনসিপি তো একটা ক্ষুদ্র দল। আপনি সেদিন কোনো এক টপিকে বলছিলেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মানে এনসিপির যে নেতাকর্মী আছে, একটা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তার সমপর্যায়ে হবে না। আমি একটু ডিফার করি আপনার সঙ্গে। ওটা উপজেলা নয়, ওটা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে, এনসিপি সারা বাংলাদেশের নেতাকর্মীও সে এক সমান হবে না। মানে এটি আমি মনে করি, আপনারটা হয়তো হতে পারে উপজেলার ক্ষেত্রে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তাদের উপরে কেন এই কথা বলছি, তাদের উপরে এই বল প্রয়োগ কোনো দরকার ছিল না। আচ্ছা, দরকার ছিল না এটা যেমন সত্য কথা। আমি আবারও বলছি যে নিন্দনীয়, চরম নিন্দনীয়। এটি আমরা দেখতে চাই না, হিংসাত্মক রাজনীতি আমরা দেখতে চাই না। এবং 5 আগস্টের যে স্পিরিট, আমি মনে করি কোনো স্পিরিট ছিল না, ওটা কেবল শেখ হাসিনা পতনের আন্দোলন ছিল, কোনো চেতনা বেতনা ছিল না, এটা বাস্তবতা। এবং এর আগে ওই সময় কেউ বলেনি যে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব, আমরা এই সনদ তৈরি করবো, এই করবো, সে কেউ বলেনি। পরবর্তী সব রাজনৈতিক এজেন্ডা যাও, তারপরও যা ছিল, এই তরুণরা যা বলেছিল, যারা আজকে মার খাচ্ছে, আমি অবশ্যই তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। কিন্তু তারা তো বলেছিল যে ফ্যাসিবাদ সরকারের পতন চাই। তো ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো কি ছিল? এই তো ছিল বিরোধী দলের উপরে আক্রমণ, তারা যেভাবে চালাচ্ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, ইত্যাদি ইত্যাদি, মানুষের কথা বলার অধিকার, তার কোনোটি কি হয়েছে বৃদ্ধি ছাড়া? নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া, যে নির্বাচন হয়েছে সেটাও বিতর্কিত নির্বাচন, সেটা আমরা অবশ্যই বলতে পারি না যে সুষ্ঠু নির্বাচন, সব ইনক্লুসিভ নির্বাচন, সেটা আমরা বলতে পারি না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে বিএনপির, মানে আমি যদি সুশীলের মতো কথা বলি, সুশীলের মতো কথা বলি, আহ তাহলে বলবো অবশ্যই বিএনপির ঠিক হয়নি। আর যদি একজন অজ্ঞ হিসেবেও কথা বলি, তারপরেও বলবো এটা ঠিক হয়নি। কিন্তু আপনি যে বললেন দ্বিতীয় কোশ্চেনটি, সাধারণ মানুষ কেন খুশি, ফেসবুকে এত হাসি ঠাট্টা এগুলো কেন? আমরা এগুলোকেও সমর্থন করি না, কিন্তু যারা বলছে, আনন্দ প্রকাশ করছেন, তাদের পক্ষে কি কোনো যুক্তি নেই? সার্ভিস আলমরা বলছে তারা মবের শিকার হয়েছে। ইউনুসের 8 আগস্ট থেকে, 2024-এর 8 আগস্ট থেকে, অথবা আমরা যে 5 আগস্ট থেকে ধরি, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে, এই যে আবার আগস্ট আসতে যাচ্ছে, এই 2 বছর আমরা কি দেখেছি? যত্রতত্র মব, যত্রতত্র বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া। এরা যায়নি জাতীয় পার্টির কার্যালয় আগুন দিতে, মব ক্রিয়েট করতে, করা তো হয়েছে। এরা করেনি বঙ্গবন্ধুর 32 নম্বর গুড়িয়ে দিয়েছে না কয়েক দফা দিয়ে, ঘোষণা দিয়ে? এরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে না মব ক্রিয়েট করে? কিন্তু তখন কিন্তু এরা মব বলেনি এগুলোকে। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিয়েছে না, তখন এগুলোকে মব বলা হয়নি। হয়রাজ এদের গুরু ডক্টর ইউনুস, তার যিনি প্রেস সচিব আহ মিস্টার শফিকুল আলম থেকে শুরু করে, এই যে তাজুল ইসলামের কথা বললাম, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, তারা তো বলছিল যে এগুলোকে মব বলা যাবে না, এগুলো প্রেশার গ্রুপ, এবং এইগুলোকে মব বলে জুলাই আন্দোলনকারীদেরকে ছোট করা হচ্ছে, বলা হয়েছে তো। তাহলে ওইগুলো যদি মব না হয়ে থাকে, হবিগঞ্জে যেটি ঘটলো, সেটিকে কেন তারা মব বলবে? শুনুন, এগুলো শুনতে খারাপ লাগতে পারে, প্রকৃতির বিচার অনেক বেশি নিষ্ঠুর। প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। বিএনপি কি করেছে না করেছে সে কথা তো বললাম, ঠিক হয়নি। যদি ছাত্র দল, যুব দলের নেতাকর্মীরা এই কাজটি করে থাকে, তারা তো অস্বীকার করেছে যে তারা তারা কেউ করেনি। কিন্তু আজকে আমি একটু অন্যায় করলাম আপনার প্রতি, আপনি আমার প্রতি পাল্টা কোনো আক্রমণ করলেন না।
আপনি উদারতা দেখালেন, কিন্তু কোনো না কোনো ভাবে আপনার প্রতি যে অন্যায় আচরণটি করেছি, প্রকৃতি আমাকে বুঝিয়ে দেবে, প্রকৃতি সেই প্রতিশোধটা নেবে। এটা প্রকৃতির এটা প্রকৃতির সূত্র, বিজ্ঞানের সূত্র তো বলে, নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। মনোবিজ্ঞানও বলে, সাইকোলজি বলে, আপনার প্রকৃতি বিজ্ঞান বলে। তো এতগুলো বিজ্ঞান তো আপনি অস্বীকার করতে পারবেন না। এবং আমার আশঙ্কা, এই মব তাদের উপরে আরো ঘটবে। আমি চাই না এটি ঘটুক, কিন্তু আমরা না চাইলেও প্রকৃতি বসে থাকবে না। প্রকৃতি ঠিকই তার হিসাবটা যার যার মতো করে বুঝিয়ে দেবে। আচ্ছা, ছোট্ট করে একটা কথা জানতে চাই, যেহেতু আপনি মব নিয়ে আলোচনা করলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা দেখলাম, এই সালাউদ্দিন আম্মারের তাণ্ডব, এই ব্যাপারে আপনি একটু, নিজেও আপনার ইয়েতে চ্যানেলে করেছেন, এই ব্যাপারে আপনার ছোট্ট মন্তব্য চাচ্ছেন। এই বিষয়টা না মানে আমাকে বেশ ভাবাচ্ছে যে তারা যে উদ্ধতপূর্ণ আচরণ করে আসছিল। আমাদের ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তিনি মুজিববাদী সন্ত্রাসী, তাকে মুজিববাদী সন্ত্রাস মানে সন্ত্রাসী বলা হচ্ছে। মুজিববাদী দালাল বললে এক কথা, সন্ত্রাসী বলা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমকে যেই মানে বিএনপি থেকে যে প্রশাসক বসানো হয়েছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সংস্থায়, তো তারা নাকি লম্পট, তারা সন্ত্রাসী, তারা ইত্যাদি ইত্যাদি আরো স্ল্যাং ইউজ করছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তো এগুলো কারা করছে? মির্জা ফখরুল বসেছেন। মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আপনার মির্জা ফখরুলও নাকি বদমায়েশ, সন্ত্রাসী, চাঁদাবাজি, আহ আরো আরো অনেক শব্দ। এই ধরনের শব্দ নতুন কিছু নয়, এরা এইভাবে করে আসছে। যাই হোক, তারপরেও এটি ঘটেছে। ঘটলো, বিএনপি সহ্য করতে পারছে না, তাদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। যদি তাদের পক্ষে যুক্তি তুলে ধরি, তাহলে সালাউদ্দিন আম্মারকে কেন সবকিছুতে ছাড় দিচ্ছে? সালাউদ্দিন আম্মারের হাত কি সরকারের চেয়ে লম্বা, তারেক রহমানের চেয়ে লম্বা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ে লম্বা? এবং সেই কাজটি নিয়মিত করে আসছে। ডিন, 6 জন ডিনকে বাধ্যতামূলক ভাবে অবসর মানে পদত্যাগে বাধ্য করা হয়েছে। শিক্ষকদের দরজায় গিয়ে যখন তখন লাথি, তাদেরকে জিম্মি করে রাখা। লাইব্রেরির ভিতর বাঁশ দিয়ে কাউকে পেটানো আপনি শুনেছেন? এই বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন অথবা আহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নানান ধরনের আমরা ঘটনা দেখেছি, সন্ত্রাসী ঘটনা। প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি, গোলাগুলি, রক্তপাত, নিহত, অনেক কিছু দেখেছি। কিন্তু লাইব্রেরির মধ্যে বাঁশ নিয়ে পেটানো, এই এক্সাম্পল তো নেই। বেলচা নিয়ে যাওয়া প্রকাশ্যে, এইগুলো তো নেই। এইগুলো কি এক্সাম্পল? কিন্তু সেই সালাউদ্দিন আম্মারের ক্ষেত্রে প্রশাসন চুপ, সরকার চুপ। কারণ কি? কারণ এখানে আওয়ামী লীগ নিধন হচ্ছে। আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, ছাত্রলীগ যুবলীগ ট্যাগ দিয়ে যার তার উপরে হামলা করা হচ্ছে। এই কারণে বিএনপি খুশি, এই কারণে বিএনপি ছেড়ে দিয়েছে। এটা আমার প্রশ্ন। মানে কেন তার মতো একজন ব্যক্তিকে এত ঔদ্ধত্য প্রকাশের সুযোগ দেওয়া হবে? এবং যাদেরকে এই আম্মার মারলো, পেটালো, আসামি করা হলো 3 জনকে। আপনি নিজে এই বিষয়ে কথা বলেছেন। তাদের 2জনকে আটক করা হচ্ছে। এবং আটক করার পর যখন পুলিশের গাড়িতে উঠানো হচ্ছে, পুলিশের সামনে ওই আটককৃত ছাত্রলীগের নেতা বা তার ভাষ্য অনুযায়ী ফ্যাসিবাদের দোষর, তাদেরকে নামিয়ে পুলিশের জিপ থেকে নামিয়ে পুলিশের সামনে পেটানো হচ্ছে। পুলিশ কিছু বলছে না। এখন তার শক্তি উৎস কোথায়? এটি আমার প্রশ্ন। নাকি বিএনপি তাকে ওপেন করে দিয়েছে, হ্যাঁ পেটাও, মারো, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যেখানে পারো ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছে। যদি এটি করে থাকে, বিএনপি নিজের পায়ে নিজে কুড়োল মারছে। এবং এই আম্মাররাই বিএনপির জন্য বুমেরাং হয়ে উঠবে। এটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞান অভিজ্ঞতা থেকে বলতে পারি। যে কাজগুলো হচ্ছে এটি কারোর জন্য মঙ্গলজনক নয়। এবং আমাকে এখনই অ্যারেস্ট করতে হবে, এখনই, অ্যাডভান্স। যদি আমাদের প্রধানমন্ত্রী তো সবসময় বলে আসছেন যে তিনি বিচার ব্যবস্থা অনন্য মাত্রায় নিয়ে যাবেন, দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করবেন, তিনি প্রতিহিংস রাজনীতি করবেন না, এই কথাগুলো তো কিছু বললে হবে না, তাদের তো প্রমাণ করতে হবে। এবং আমি সামনের দিনগুলো আরো ঘোলাটে হওয়ার দিকে যাচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি, নিশ্চিত ভাবে, নিশ্চিত ভাবে। জি, অনেক ধন্যবাদ জনাব মনিরুল পান্না। গ্রেপ্তার করেছিল সম্পূর্ণ মিথ্যা একটি অজুহাতে। হয়তো এবার যাওয়া হবে না, আমি কোর্টে গিয়ে দেখবো কোর্ট কি বলতে চায়। কোর্ট কি দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিতে চায় কি চায় না? আমার কিন্তু মনে হয়েছে 87 বছরের একজন মানুষ, আমার কথা আছে, আমি বলতে চাই,
একটা মিনিট সেই আদালত অপেক্ষা করেন, তার কথা শোনেনি। আদালতের প্রতি অভিযুক্তের আস্থা না থাকলে তো কোনো মতেই বিচার হতে পারে। একজন সাংবাদিক, মোটাসোটা একজন সাংবাদিক বলতেছিলেন যে এইরকম উনি কথা বলতে পারবেন না, কারণ উনি অ্যাকিউজড। যারা অভিযুক্ত তারা কেন কথা বলতে পারবে না? যত কথা আছে হঠাৎ করে এনে যদি বলেন তাও বলতে পারবে। হ্যাঁ, বিচারের উপর, বিচার হয়ে গেলে সেটার উপর হয়তো কথা বলতে পারবেন না, এটা খুব সহজ। যখন অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন কাদের সিদ্দিকী, এরকম 87 বছর বয়সে লতিফ সিদ্দিকীর হাতে যে এই হ্যান্ডকাপ করালো, আপনি কি মনে করেন? আমি আর কি মনে করব? আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আমাদের হাতে বহুবার হ্যান্ডকাপ করা হয়েছে। আমরা হ্যান্ডকাপকে নববধূর হাতের ভবিষ্যতের স্বপ্ন নেওয়া চুরি মনে করি, বালা মনে করি। সেটাই আমি তাকে বলেছি। আমি একদিক থেকে খুব আশান্বিত ছিলাম, কিন্তু এই কদিনের কর্মকাণ্ডে সত্যিই আমি ক্ষুব্ধ। বলছেন যে ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, কিন্তু যদি সেটি না হয়ে থাকে, যদি প্রচ্ছন্ন বিশেষ কারো ইঙ্গিতে তিনি আটক হয়ে থাকেন, অথবা আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে আমরা দেখেছি ডক্টর ইউনূস সরকারের সময় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, বঙ্গবন্ধুর মাথায় মলমূত্র ত্যাগ করা হয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্যের মাথায়, আপনি সেটা নিয়ে রিয়াক্ট করেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের শাসন আমলে যা চলছিল, আহ সেখান থেকে অনেকে বলেন যে খুব বেশি পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন যদি না হয়ে থাকে অথবা ষড়যন্ত্র যদি না হয়ে থাকে, আহ সেটিকে আপনি কি বলবেন, এবং সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি হবে? ষড়যন্ত্র না হলে পাকিস্তানের বিরুদ্ধে যেমনি যুদ্ধ করেছি আন্তরিকভাবে, ঠিক তেমনি এখানে একটা জিনিস আপনাকে মানতে হবে, বুঝতে হবে। তারেক রহমানের সরকার আর অন্তর্বর্তীকালীন অধ্যাপক ইউনূসের সরকারকে আমি এক বলে ভাবি না। কদিনের মধ্যে বুঝতে পারবো যেটা ষড়যন্ত্র নয়, এটা সত্যি। আর সত্যি হলে আমাকেও নিয়ে যেতে পারে কারাগারে। কারাগারে নিয়ে কোনো শাসক কোনোদিন জয়ী হয় নাই, জয়ী হতে পারে নাই। ন্যায় বিচারের একটা আলাদা শক্তি আছে, এবং এখানে আমি মূলত লতিফ সিদ্দিকীকে এখানে এই ইস্যুর সঙ্গে বিন্দু মাত্র সম্পৃক্ত ভাবি না, দেখি না। কারণ তখন তিনি কিচেন ক্যাবিনেট ছিলেন না। আজকে 14-15 বছর তিনি আওয়ামী লীগ করেন। আজকে যারা এত বড় বড় কথা বলে, আমি সেই 99 সাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বলা যায় না। শেখ হাসিনা যেসব কাজ করতেছেন আমাদের পছন্দ হয়নি, সেই কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, এখনো করছি। কিন্তু শেখ হাসিনার বিচার হবে, ফাঁসি দেবে, সেটাও যে হয়ে হয়ে করে নাচবো, হাততালি দেবো, সেরকম মানুষ আমি না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার রক্ত না হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক সম্পর্ক। আমি এবং চাই এই ধারা যদি, দেশে। জি বলুন। জি বলুন। না, যদি এই ধারা অব্যাহত থাকে, আজকে লতিফ সিদ্দিকীকে নেওয়া হয়েছে, কালকে যদি আপনাকে নেয়, এবং আহ মুক্তিযোদ্ধারা যদি নিরাপদ না মনে করেন এই রাষ্ট্রকে, তাহলে আসলে কি হতে যাচ্ছে আর কি হবে, পরিণতিটা কি আসলে? আমি আল্লাহকে হাজের নাজের জেনে আপনাকে বলতে পারি, এ রাষ্ট্র মুক্তিযুদ্ধের রাষ্ট্র। এ দেশ বঙ্গবন্ধুর দেশ। এ দেশ আমাদের দেশ, 18 কোটি মানুষের দেশ। মুক্তিযুদ্ধ পরাজিত শক্তির দেশ এটা নয়। পাকিস্তানি পশু শক্তি আমাদের চাইতে লাখো গুণ অস্ত্রের শক্তি ছিল। ছিল না তাদের ইমানের শক্তি, ছিল না তাদের আত্মার শক্তি। আমরা সেই পাকিস্তানিদের যদি পরাজিত করতে পারি, হ্যাঁ নিশ্চয় নিশ্চয় 71-এর কাদের সিদ্দিকী আর হয়তো 2026, 27, 28 সালে হবে না।
কিন্তু কাদের সিদ্দিকী মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। তাই যারা অন্যায় করবেন তাদের আমি সাবধান করছি যে তারা দেশটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সাকার করবেন না। ৭১-এর পরাজিত শক্তি কোনোভাবে বাংলাদেশকে জয় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা এই অপকর্মের জন্য, তাদের পূর্বসূরীদের অপকর্ম জন্যে একজন মুসলমান আল্লাহর কাছে যেভাবে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ যদি ক্ষমা মঞ্জুর করে সেই রকম ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ ক্ষমা অর্জন করে যদি, দেশের মানুষ ক্ষমা অর্জন করে যদি, তাহলে হয়তো ভেবে দেখার একটা সময় আছে। তাছাড়া লাফালাফি যাই করুন, একদিনের জন্য দেশ, শত সহস্র বছরের জন্য দেশ, মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে, মানবিক মূল্যবোধে এদেশ অবশ্যই অবশ্যই চলবে। নিশ্চয়ই আমাদের ভুল আছে, নিশ্চয়ই শেখ হাসিনার ভুল আছে। শেখ হাসিনা না হয়ে যদি বঙ্গবন্ধু হতো, তাহলে আমি 2 হাত জোর করে দেশবাসীর কাছে মাপ চাইতাম, ক্ষমা চাইতাম। আমি এখনো ক্ষমা চাই, কারণ কাজ করতে গেলে ভুল হয় মানুষের, কষ্ট হয় মানুষের। সেই জন্যে রাজনীতি করলে মানুষকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রসুলের পরে, মা বাবার পরে দেশের মানুষই হচ্ছে রাজনৈতিক নেতাদের জন্য, কর্মীদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আপনি সাম্প্রতিক একটা অনুষ্ঠানে একদিন আগে বলেছেন যে আপনার বিরোধিতা যারা করবে তাদের সবাইকে নির্মূল করে ফেলবেন, এটা তো রাষ্ট্রের পলিসি হতে পারে না। আপনি যখন দায়িত্ব পাবেন তখন তার জানমাল ও সম্মানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। এই কথাগুলো কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে আপনার মন্তব্য? কথাটা কি মিথ্যে? কার উদ্দেশ্যে না, সকলের উদ্দেশ্যে, সকলের। আমার উদ্দেশ্যে এটা তারেক রহমানের উদ্দেশ্যে কথা, একথা আমার খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল, শেখ হাসিনার উদ্দেশ্য। আপনার পরম শত্রু যিনি, আপনি যেদিন সরকারি দায়িত্ব নেবেন, নেওয়ার পরে সেই পরম শত্রুটিরও আপনি সেবক হবেন, দাস হবেন, এ কথাটা আপনাকে মনে রাখতে হবে। আমি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছি বলে আমার যাকে অপছন্দ তাকে আমি নির্মূল করব, তার জীবন, তার সম্মান, তার সন্তান সন্ততিদের জীবন, তার সম্পদ, এর নিরাপত্তা থাকবে না, তাহলে আপনি কিসের কিসের একজন রাষ্ট্রনায়ক অথবা ক্ষমতা ধরবে? আমি মনে করি আল্লাহ তাআলা যার হাতে ক্ষমতা দিয়েছে তাকেই দায়িত্ব দিয়েছেন অন্যকে সম্মান করার, অন্যকে ছোট করে বড় হওয়ায় কোনো সার্থকতা। অন্যকে বড় করে যদি কিছুটা বড় হওয়া যায়, সেখানে হয়তো কিছুটা সার্থক। এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন বিশ্বাস। বিশ্বাসের বড় অভাব হয়ে গেছে। এখন দেশে একে অপরকে সম্মান করে না, আস্থা নাই। সেই আস্থা ফিরিয়ে আনা দরকার, ভারসাম্য ফিরিয়ে আনা দরকার। এখানে কেউ চেঙ্গিস খান হয়ে, কেউ নমরুদ ফেরাউন হয়ে আর যাই হোক বাংলাদেশকে সুন্দর করতে পারে। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার পর যারা পাকিস্তানি সমর্থক ছিলেন, রাজাকার, আলবদর, আল শামসদের, ওইভাবে ক্ষমা না করতেন, তাহলে আমরা বাংলাদেশে এতদিনও থাকতাম। অনেকের মনে হয় এটা ভুল হয়েছে, ওটা অনেকে মনে করেন একটা মারলে 10টা কেন মারবে না। একটা মারলে 10টা যিনি মারেন তিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। একটা মারলে আর আরেকটাও যাতে কেউ মারতে না পারে, এর নিয়ন্ত্রণ ক্ষমতা যার আছে, নিয়ন্ত্রণ বোধ যার আছে, তিনি এটা খারাপ ব্যবহার করে, গালি দিয়ে মানুষের মন পাওয়া যায় না। আজকে একটা দুঃখ আমার অবশ্যই লাগে যে আমি 99 সাল থেকে শেখ হাসিনার কর্মকাণ্ডের যে বিরোধিতা করেছে, তাকে সরকার থেকে উৎখাত করার জন্য, সরাবার জন্য, গণতান্ত্রিক ভাবে সরাবার জন্য যে চেষ্টা করেছি, যারা এই 24-এর অভ্যুত্থান করেছে, তারা তো আমার চেষ্টার কোনো মূল্য দেয়নি, স্বীকারও করেনি। বিএনপি যে করেছে সেটাও স্বীকার করেনি। লতিফ সিদ্দিকী যে 15 বছরই করছেন, স্বীকার করেনি। সাধারণ আপামর জনসাধারণ লাখে লাখে তাদেরকে বিশ্বাস করে রাস্তায় নেমেছিল,
এটাও তো এই 24 সালেরা স্বীকার করেনি, যে জন্য আমি খুব দুঃখিত যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাকে বাধা দিতে রাস্তায় মানুষ ঝাঁপিয়ে পড়বে না। তাদের এই ব্যর্থতা, 24-এর ব্যর্থতা, 24-এর এই নেতাগুলোর ব্যর্থতা, টিএসসিতে অবাধে টাকা তোলা, বন্যার্থদের সে টাকা দিতে না পারা আমাদেরকে বড় হতাশ করে দিয়েছে। আগে রাজনৈতিক মানুষকে মানুষ বড় বেশি সম্মান করত। আগে দুইটা কলেজের ছাত্র কোনো দোকানে গেলে দোকানি মনে করতো যে আমার দোকানে আর কোনো অন্যায় হতো, কেউ এসে জোর করে আমার জিনিস নিতে পারবে। এখন তো দুইটা ছেলে গেলে সে দোকানিরা কাঁপতে থাকে যে কখন আমার দোকান ভেঙে নিয়ে। এই যে বিপর্যয়, এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। 71 সালের মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না, কারো একার না। 50, 60, 70 লাখ বাদে আর সবাই 71-এর মুক্তিযুদ্ধ সমর্থন করছে। কেউ খেতে দিয়েছে, কেউ পড়তে দিচ্ছে। সেই মুক্তিযুদ্ধকে আমরা কেউ যদি আমাদেরই করে নেই, এক দলের করে নেই, তাহলে সেটার জন্য বিক্ষুব্ধ হবেই। জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সেই জয় বাংলা কারো একার ছিল না। জয় বাংলা ছিল সারা বাংলাদেশের সকল মানুষের। হ্যাঁ, রাজাকারের হয়তো ছিল, আলবদরের ছিল না, আল শামসের ছিল না, বাকিদের তো ছিল। আমরা তাও করতে দেই নাকি যে জয় বাংলা শুধু আমার না, তোমারও। আমরা অনেক ভুল করেছি, আমাদের সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি জীবনে যা ভুল করেছি সেখান থেকে সব সময় বেরিয়ে আসার চেষ্টা করেছি। আপনি জানবেন কিনা জানি না, আমি 67 সালে টাঙ্গাইলে একটা রিক্সাওয়ালাকে স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়েছিলাম। 4 আনার জায়গায় 6 আনা ভাড়া চেয়েছিল বলে গিয়েছিলাম চাঁদা চাইতে 5 টাকা। সে ভদ্রলোক আমাকে বলেছিল 3 টাকার বেশি সে চাঁদা দিতে পারবে না, কারণ সে ঘুষ খায় না। জানি না সে ঘুষ খেত কি খেত না, তখন এত ঘুষ ছিল, এত ছিল না, এত সহজ ছিল। আমি ওই ভদ্রলোকের, আমার মেজাজ খুব খারাপ হয়েছে, মন খারাপ। আমি, অনেকেই মনে করে মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তানিদের হারিয়েছি, ধররে মাররে কাটরে, এই হলো কাদের স্মৃতি। না, আমি চোখে দেখে একটা পিঁপড়াকেও পাড়া দিয়ে মারি নাই, কারণ আমার পিঁপড়ার জীবন দেওয়ার ক্ষমতা আমার নাই। তাই আমি যখন চাঁদা চেয়ে বিফল হয়ে মনে কষ্ট নিয়ে বাইরে বেরিয়েছিলাম, তখনই আমার মনে হয়েছিল আমি রিক্সাওয়ালাকে ওরকম স্যান্ডেল দিয়ে মেরে আমি অন্যায় করেছি। ওটা তো আমি ডিসির পোলাকে মারতে পারতাম, ওটা যদি এসপির পোলাকে মারতে পারতাম, ওটা যদি কোনো জমিদারের ছেলেকে মারতে পারতাম, কিংবা আইয়ুব খানের কোনো চাচা ভাইস্তাকে মারতে পারতাম, ঠিক আছে, ওটা আমার জন্য মানানসই ছিল। কিন্তু রিক্সাওয়ালার গায়ে হাত দেওয়া আমার মানানসই। আমি অনেক খোঁজাখুঁজি করে নিরালার মোড়ে সেই রিক্সাওয়ালাকে পেয়ে তার 2 পা চেপে ধরেছিলাম। রিক্সা ছুটে গিয়েছিল, যেখানে 4 আনার জায়গায় 6 আনা ভাড়া দিতে আমার বেঁধেছিল, সেইখানে রিক্সার যিনি যাত্রী ছিলেন তার হাত ভেঙেছিল, পাও ভেঙেছিল, রিক্সা ভেঙেছিল। সেই সব ঠিক করতে আমাদের তখন 70 টাকা খরচ হয়েছিল। সেটাও কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে দিয়ে দিয়েছে। তাই জন্য আপনাকে আমি বলছি, আর বাঁচবো কতদিন জানি না। একজন মুসলমান হিসাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে বাঁচা অন্যায়। আল্লাহ জবাব চাইবেন, আমি এই জবাব কেন দিতে যাব, কেন দিতে? আজকে আপনি আমাকে ডেকেছেন, প্রশ্ন করেছেন, খুব খুশি হয়েছি। আমার বিশ্বাস এ দেশ সোনার দেশ। সোনা বানাতে যেমনি নানান ঘাত প্রতিঘাত থাকে, নানান বাছাই করা হয়, পুরে খাক করা হয়, তেমনি আমাদের কাউকে পুরে খাক করতে হবে সোনা হওয়ার জন্য। সেই জন্য সরকারকে বলবো, ভেবে দেখো,
আগামী 16 তারিখ পর্যন্ত ভেবে দেখুন, অভিযোগ বহু লোক করা যায়, সে দেখুন। যদি আপনাদের মনে হয় লতিফ সিদ্দিকীকে সেই কি বলে শাপলা চত্বরের মামলায় হেফাজতিদের বিরুদ্ধে মামলায় আপনাদের ভালো হবে, তাহলে জোরে সরে বলতে। 5ই মের আগে হেফাজতিরা যখন এসেছিল, আমি কিন্তু মিরপুরে তাদের পানি খাওয়াতে গিয়েছিলাম, খাবার জি নিয়ে আমরা জানি। গিয়েছি। আমার কাছে মনে হয়েছিল সত্যিকার অর্থে তারা ঠিক করছে। রসুলের অপমান, আল্লাহর অপমান, কোরআনের অপমান, এটা মানতে। তবে কদিন পরে যখন দেখলাম হেফাজতের যে তারা 13 দফা দাবি, তাদের আমি 1 দফা দাবির সঙ্গে একমত ছিলাম, সেই জন্য আমি গিয়েছি। আপনি বলছেন যে 24-এর আন্দোলনের পরবর্তী যে রাজনীতি, সেখানে 24 আন্দোলনকারীদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে মানুষ আর এখন সহজে কারোর ডাকে রাজপথে নামবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে যা করা হয়ে আসছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র তো নানান পর্যায়ে চলছে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে। ধরুন আপনিই ডাক দিলেন আন্দোলনের, গণমানুষের স্বার্থে, দেশের স্বার্থে, তাহলে মানুষ নামবে কিভাবে? মানুষ তো মানে সিঁদুরে মেঘ দেখলে পালায়, সেই অবস্থা, ঘরপোড়া গুঁড়োর মতন। আমি আমার আত্মা থেকে আপনাকে বলছি, আমাকেই ডাক দিতে হবে, এর কোনো প্রয়োজন আমি দেখি না। একটু অপেক্ষা করুন, আত্মার থেকে ডাক আসবে, মানুষের থেকে ডাক আসবে, আল্লাহর তরফ থেকে ডাক আসবে, এবং সে ডাক ফিরাবার কোনো পশু শক্তির ফিরাবার কোনো ক্ষমতা থাকবে না। অনেক অনেক ধন্যবাদ বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনাকে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। এবং অবশ্যই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকীর জন্য আমাদের শুভকামনা। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং বর্তমান সরকারকেও বলছি, এ সরকার নিশ্চয়ই আনইউজুয়াল একটি বিষয় যে অন্য দেশে কোনো বিশেষ দূত কোনো দেশে যাচ্ছে, আরেকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হওয়া। এটির মধ্য দিয়ে আসলে কোন ধরনের বিশেষ বার্তা আসছে কিনা, বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, আমি যেটা দেখছি সেটা হলো যে সার্জিও গোরের তো যে দেখা হয়েছে ত্রিবেদীর সাথে, সেটা তো আগেও হয়েছে, দিল্লিতেও উনি দেখা করেছেন, দুইজনের মধ্যে বৈঠক হয়েছে আগেও। না, এটি করতেই পারে। এখন দীনেশ ত্রিবেদী ভারতের মানুষ, আবার তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু বাংলাদেশ সফরে এসে দীনেশ এখন ত্রিবেদীর সঙ্গে আলাদা বৈঠক, এবং এই দীনেশ ত্রিবেদীর ক্ষেত্রে তিনি অভিনন্দনও জানিয়েছিলেন। এবং তিনি বলেছেন যে আমি উন্মুখ হয়ে বসে আছি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একসাথে কাজ করার জন্য। অর্থাৎ নিঃসন্দেহে বাংলাদেশ ইস্যু এখানে প্রায়োরিটি পাচ্ছে। জি জি জি। এখন কালকে তো দেখা হয়েছে বিটুইন দ্বিবেদী এন্ড ইয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক আমি মনে করি। তার কারণ হচ্ছে ঠিক তার একদিন আগে সম্ভবত ওই যে ওদের পার্লামেন্টের কমিটি, স্ট্যান্ডিং কমিটি যেটা আছে অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদেরও হুম, বৈঠক হয়েছে শশী থরুরের হুম, হুম, নেতৃত্বে, এবং সেখানে বাংলাদেশ ওয়াজ এ মেজর ইস্যু ওইখানে হুম। দিল্লিতে এই বৈঠকে, যেটা অনেক এখানে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে। ইউ সি, সো এই বৈঠক এই কারণে খুবই ইম্পর্টেন্ট, বিকজ ইন্ডিয়ান রোল যেটা হবে বাংলাদেশে এখন থেকে, এইটা আমেরিকার পক্ষে কাজ করবে, এইটা নিশ্চিত। বাংলাদেশকে আর সাউথ এশিয়া, পুরা সাউথ এশিয়াকে কিন্তু উইথ দ্য প্রিজম অফ ইন্ডিয়ান লেন্স থেকে দেখবে আমেরিকা। এই আচ্ছা। কারণেই আপনি দেখেন এই যে অফিসার্স গুলি মিক্স করে দেওয়া হয়েছে। গোরকে কোনো ছিল না যে ওরা কেন স্পেশালি ইনভলভ হবে যখন সে এক হুম, দেশের রাষ্ট্রদূত আছে। এখন ওকে নিয়ে এসেছে ডেভিড লুয়ের, মোটামুটি যে কাজ ডেভিড লু করত ওই কাজ, ডোনাল্ড ট্রাম্প। যদিও ডেভিড এবং ইন্ডিয়ার সাথে যেহেতু ওদের প্যাক্ট আছে, ইন্দো প্যাসিফিক প্যাক্ট আছে, বা এশিয়া প্যাসিফিক হোয়াট এভার দে কল ইট, তারপরে আপনার কোয়াডসে আছে,
ইন্ডিয়া, এইটা হলো বেসিক উদ্দেশ্য হলো টু চেক চাইনা। এখন হুম, আমাদের এই এই এক্সপ্লোরেটরি ভিজিট সার্জিও যেটা আছে, এইটা হলো টু এক্সপ্লোর যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আর দে মুভিং টুয়ার্ডস চাইনা না তারা পশ্চিমার সাথে আছে। এটা একটা বেসিক্যালি এক্সপ্লোরেটরি ভিজিট ওর, যে এটা দেখবে, দেখে এটা হি ইজ হুম, গোইং টু হুম, রিপোর্ট দিস টু দি স্টেট ডিপার্টমেন্ট। খলিলুর রহমান, আমার যে রিপোর্ট একটি হচ্ছে সেটা হুম, হলো যে খলিলুর রহমানের সাথে ওনার যে দেখা হয়েছে এটা খুব একটা ভালো দেখা হয় নাই। একটা রিপোর্ট আমি পাচ্ছি যে সার্জিওর যে টোনটা ছিল, এই হুম, হুম, টোনটা ওই মিটিং এ ওয়াজ এন অ্যাংরি টোন এবং একটু লাউডও ছিল। আহ, আচ্ছা, ইসের সাথে যে মিটিং হয়েছে, মধ্যে তারপরে বৈঠক হলো। এর সাথে সাথে এর সাথে সাথে আরেকটি ডেভেলপমেন্ট যেটা হলো সেটা হলো দ্য প্যাসিফিক ফ্লিটের আপনার কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন, উনি একটি খুব বড় দল নিয়ে, 11 না কত লোকের দল নিয়ে উনি আবার ঢাকায় আসছেন। হুম, হুম, এটা হলো অ্যাডমিরাল স্টিফেন। তারপরে আমি বোধহয় আরেকদিন বলেছি দ্যাট গোর আসার আগে এইখানে কিছু সিআইএ অ্যাক্টিভিটি হয়েছে, এবং এই অ্যাক্টিভিটিটা হয়েছে একজন খুবই গুরুত্বপূর্ণ ডেকোরেটেড অফিসার সিআইএর, হ্যামিল্টন নাকি নাম ওর, সে 25 তারিখে পি ঢাকায় হ্যামিল্টন, এসেছে। পি হ্যামিল্টন। জি, সে 25 তারিখে ঢাকায় এসেছে। দিস ইজ অল রিলেটেড টু দিস ভিজিট, কিন্তু তা অনেক কিছু হচ্ছে। তারপরে যে মিটিং পার্লামেন্টের, ইন্ডিয়ান পার্লামেন্টের, হুম, ইজ হুম, ভেরি সিগনিফিকেন্ট বিকজ এখানে একটা মেজর ইস্যু ছিল শেখ হাসিনা এন্ড আওয়ামী লীগ। হুম, তো আমাদেরকে এই পুরাটা কিন্তু একত্র করে দেখতে হবে। এভরিথিং ইজ হ্যাপনিং উইদিন দিস 5, 6, 7 ডেজ, কিন্তু এটা আগেও হয় নাই, হুম, পরেও হয় নাই। ওয়াই ইজ দিস হ্যাপনিং? সো এই ফরেন পলিসি যেটা শেখ হাসিনার ছিল, সে সবাইকে নিয়ে কিন্তু কাজ করছিলেন উনি। উনি চায়নাকেও সাথে রেখেছিলেন, আমেরিকাকেও ঠিক রাখছিলেন, রাশিয়াকেও ঠিক রাখছিলেন, সবাইকে নিয়ে কাজ করছিলেন। কিন্তু দেখেন আমেরিকা কিন্তু জার্মানি। সম্ভবত শেষ দিকে বুড়ো আঙুল দেখাচ্ছিলেন শেখ হাসিনা। আমেরিকাকে জি, তো কোনো ধরনের কোনো পাত্তা দিচ্ছিলেন না শেষ পর্যায়ে এসে। হ্যাঁ, বাট ওই শেষ পর্যায়ে এসে কিছু এমন হয়ে গেল যে চাইনাও একটু নারাজ হয়ে গেল, যার হুম, জন্য শেখ হাসিনা ওনার লাস্ট ভিজিটে একদিন আগেই ফিরলেন উনি বাংলাদেশে, শিক্ষার হুম, শর্টের ভিজিট। হুম, তো হুম, এই জিনিস, এই জিনিসগুলি যেটা হচ্ছে, এটা বোধহয় মেবি চাইনিজ ওয়ার আ বিট অ্যাংরি যে তোমার জন্য আমরা এত করছি, তুমি আবার ওদের সাথে। আর শেখ হাসিনার হয়তো প্রবলেম ছিল যে আমেরিকা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমাকে ফেলে না দেয়, অল কাইন্ডস অফ থিংস যেটা কাজ করছিল। এর মধ্যে যেটা টের পায় নাই ওনার গভর্নমেন্ট, সেটা ছিল যে ওনার গভর্নমেন্টের মধ্যে কিছু কিছু লোক দে সোল্ড দেমসেলস আউট টু দি আমেরিকানস। কাজে তারা রিয়েল তথ্য শেখ হাসিনাকে দেয় নাই। যারা ডিনার করছিল হুম, ডেভিড হুম, লুয়ের সাথে, যাদের কথা হচ্ছিল প্রাইভেটলি, এই জিনিসগুলি ওরা জানতো, ওদেরকে ব্রিফ করা উচিত ছিল শেখ হাসিনাকে, তারা করে নাই। এর মধ্যে জি, আমাদের আর্মির মধ্যেও কিন্তু ওই যে কনস্পিরেসি যেটা চলতেছিল, যে টাকা পয়সা লেনদেন হচ্ছিল, ওর মধ্যে আর্মিরও কিছু লোকজন ইনভলভ হয়ে গেল। আর রাওয়ার এই যে রিটায়ার্ড আর্মি অফিসার্স যারা হুম, হুম, ছিলেন, তারা খুব বেশি ভাবে ইনভলভ হয়ে গেলেন এই জিনিসগুলি আমেরিকার পক্ষে। ওর রেজাল্ট হলো দ্যাট দে ও থ্রু দ্য গভর্নমেন্ট। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে তারেক রহমান হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, বিকজ আমাদের এইখানে একটা খেলা হতে যাচ্ছে। আমেরিকানস আর চাইনিজ ওরা কিন্তু বাংলাদেশে একটা গেম খেলবে। এইখানে আমরা যদি কেয়ারফুল না হই, যদি ব্যালেন্স না করতে পারি, যেরকম শেখ হাসিনা ব্যালেন্স করে এই 16, 17 বছর উনি কাজ করেছেন, এইভাবে যদি আমরা ফরেন পলিসি ঠিক করে ডিজাইন না করতে পারি, দেন দের ইজ আ সিরিয়াস প্রবলেম।
এখন আপনি বলছেন সার্জিও আওয়ামী লীগের একজন নেতার সাথে তো দেখা করেছেন, টু ওয়ের ইনভাইটেড, হ্যাঁ, একটা পুরুষ একটা জেনে শুনতে মহিলা। পেলাম। মহিলা যান নাই, পুরুষ যিনি আছেন উনি দেখা করেছেন। আমি জানি না ওয়েদার ইট ইজ সাবের হোসেন চৌধুরী অর হুএভার ইট ইজ, একজন দেখা করেছেন ওনার সাথে। তো উনি যদি খলিলুর রহমান এই কথা বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি, তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন? যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্টভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন, কিন্তু এখন পুরুষ তো এইটা বললাম না। 2 ঘন্টা কি আলাপ করেছেন? আর এই মিটিং এ যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা ক্যান্সেল করেছে। হ্যাঁ, খলিলুর রহমান সাহেবের সাথে যখন মিটিং করছে তারও 2 ঘন্টা আগে সার্জিও গোর ক্যান্সেল দ্য ডিনার, 2 আচ্ছা। আওয়ার্স বিফোর গোয়িং ইনটু দিস মিটিং। ঠিক আছে, সো এই তাহলে এইগুলো জিনিসটা আমি এইগুলো 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 কিসের সিগন্যাল? এই যে খলিলুর রহমানের সঙ্গে সার্জিও গোরে যে বৈঠক, সেখানে আপনি যেটা বলছেন যে ইনফরমেশন গুলো যে উচ্চ বাচ্য হয়েছে, লাউডলি কথাবার্তা হয়েছে, এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সে খলিলুর রহমান সবকিছুর বিষয়ে অস্বীকার করলেন, এটা আলোচনা হয়নি, ওটা আলোচনা হয়নি। এবং আপনি বলছেন তাহলে কি বিষয় আলোচনা হলো, এবং ডিনার ক্যান্সেল। পরবর্তীতে এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের একান্ত বৈঠক, খলিল সাহেবের সঙ্গে যে সময় দিয়েছেন বৈঠকে, তার চেয়েও অনেক বেশি সময় দিয়েছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এবং বাংলাদেশে বসে বাংলাদেশ ইস্যুতে এবং এই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ইস্যুতে তারা দুইজন মিলে এই ঢাকা শহরে বসে কথা বলছেন। সবকিছু মিলিয়ে আপনার কাছে মানে সিগন্যালটা আচ্ছা কি মনে আচ্ছা, হচ্ছে? একটা জিনিস খুব সিম্পল। হুম। হ্যাঁ, ত্রিবেদীর সাথে বাংলাদেশে বসে যে কথা হবে সেটা কি গভর্নমেন্ট, পলিটিক্স, আওয়ামী লীগ বাদে কি কথা হবে? রাইট। হোয়াট এলস ক্যান বি টক? এইটাই তো হুম, হুম। কথা। ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনের ব্যাপারে যে কি ইলেকশন হয়েছে, ইনক্লুসিভিটি ছিল কি না, এইসবই তো আলাপ হবে। ইন্ডিয়ান হাই কমিশনার ফর বাংলাদেশ যিনি আছেন ওনার সাথে সাউথ এশিয়ার ইনভয় কি আর আলাপ করবে? ইট উইল বি অনলি অ্যাবাউট ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। আর কিসের আলাপ করবে? যেমনটি বলি, ওই যে মিটিং এর কথা বললাম, ওদের স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু ওরা বলেছেন যে আমাদের চুক্তি যেটা শেষ হয়ে যাচ্ছে, গ্যাঞ্জেস, এই যে গঙ্গার পানির যে চুক্তিটা, ওইটা তারা একটা ওরা অপটিমিস্টিক একটা নিয়েছেন যে এইটা আমাদের যত দ্রুত শেষ হওয়ার আগেই আমাদের আলোচনা করা দরকার। এইটাও আছে ওই মিটিং এর রেজলিউশনে, ওদের পার্লামেন্টের যে ওদের যে বৈঠকটি হয়েছে। সো দে হ্যাভ ডিসকাসড বাংলাদেশ। গোর হ্যাজ ডিসকাসড বাংলাদেশ উইথ খলিল। খলিলের চেহারা এই জিজ্ঞেস করলেই ওর চেহারাটা কেমন যেন, আমি দেখলাম টিভিতে, কেমন যেন ওর চেহারাটা ছিল। চেহারাটা ওয়াজ নট এ ভেরি হ্যাপি চেহারা। আমার প্রশ্ন হচ্ছে, যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, যেই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে, আমাদের স্বাধীন চিন্তা ভাবনা আহ মানে আমাদের মতো করে করতে পারবো না, সেই জায়গাটি নির্ধারিত হয়েছে। এবং এই মার্কিন চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য নানান মহল থেকে দাবি উঠছিল। তাহলে সেই মার্কিন চুক্তি রেখে এখন যে একদিকে চীনের দিকে ছুটে যাওয়া, অন্যদিকে রাশিয়ায় ছুটে যাওয়া, ভারতের সাথে একটা দ্বিধা দ্বন্দ্বময় অবস্থা এখনো রয়েছে, আসলে সরকার এখন কি করবে? বিএনপি সরকারের সামনের পথটা কি? না না, সরকারের তো ক্লিয়ার থিঙ্কিং নাই। এই সরকার তো যেভাবে চলছে, এর মধ্যে আমি কোনো ম্যাচিওরিটি দেখি না সরকারের মধ্যে। ফরেন পলিসি তো খুবই ইন্ট্রিকেট একটা পলিসি, বিকজ দ্য এন্টায়ার জিও পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার ডলার, পেট্রো ডলারের অবস্থা খারাপ হচ্ছে। এই জিনিসগুলি তো ওরা হ্যান্ডেল করতে পারছে না, পারবে না যতক্ষণ পর্যন্ত ইউ ডু নট হ্যাভ এক্সপার্টস। খলিলুর রহমান ইজ নট এন এক্সপার্ট। ইউ সে একটা জিনিস বলি পান না, খলিলুর রহমান মে হ্যাভ স্টুড ফার্স্ট, হি মাইট হ্যাভ স্টুড সিক্সথ, আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি ফার্স্ট আর সিক্সথ হলেই যে আপনি খুব বিরাট কিছু ইন্টেলেকচুয়াল হয়ে গেলেন তা তো না। আমার সাথে যে ফার্স্ট বয় ছিল
থ্রুআউট দি স্কুল ওকে তো আমি কোথাও দেখি না, হি ইজ গন মিসিং টোটালি। সো খলিলুর রহমান উইল মিসগাইড দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের উচিতই হয় নাই যে খলিল রহমানকে ফরেন মিনিস্টার করার জন্য, কিন্তু আমার মনে হয় আমার প্রাইম মিনিস্টারের যে থিঙ্কিং, উনি যেটা চিন্তা করেন যে খলিলুর রহমান ছাড়া পশ্চিমাদের সাথে আমি ডিল করতে পারবো না, কাজে খলিলুর রহমান ইজ রিকোয়ার্ড। আর খলিলুর রহমান প্রেস কনফারেন্সে একটি কথা বলেছিল যে আমি সেপ্টেম্বরের 8 তারিখ না কয় তারিখে আমি ওই প্রেসিডেন্ট অফ দি জেনারেল অ্যাসেম্বলি ওই পদটি আমি ওইখানে গিয়ে বসবো। সো আমি জানি না যে উনি ফরেন মিনিস্টার তখন থাকবেন কি থাকবেন না। আর যাদেরকে সাথে রাখা হয়েছে খলিলুর রহমানের সাথে, সেগুলি যে খুব বেশি কিছু করতে পারবে তাও মনে হয় না। যে কি একজন আছে না ওই যে আপনি যে পড়াশোনা বলে উপদেষ্টা নাকি পলিটিক্যাল উপদেষ্টা, সে তো ওইখানে দাঁড়ায় থাকে খলিলের সাথে লাইক এ ডাফার। সো আই মিন যদি ডাফার্সদেরকে আপনি দিয়ে দেন ফরেন মিনিস্ট্রি চালাতে, আর একজন হইলো অতি চালাক, বিশেষ খলিলুর রহমান অতি চালাক, ডাফার আপনার অ্যাডভাইজার। সো আপনি ওদেরকে দিয়ে যদি ফরেন মিনিস্ট্রি চালান, তাহলে আমার মনে হয় না যে আপনি সরকার অনেকদিন চালাতে পারবেন। ইট ইজ নট পসিবল। আজকালকার যে পৃথিবী আছে, যে চেঞ্জিং গ্লোবাল অর্ডার যেটা আছে, এখানে আপনার পক্ষে চালানো সম্ভব হবে না দেশ। সার্জিও গোর যে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, মানে যে আলোচনাগুলো করছে, অন্তত তার মধ্য দিয়ে যে বার্তাগুলো বেরিয়ে আসছে, আহ আমি আবারও দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে আসি। আপনি নিজেই বলেছেন যে এখানে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স, ইনক্লুসিভ পলিটিক্স, জিও স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে না, এটি ভাববার কোনো কারণ নেই। যদি তাই হয়ে থাকে, আপনার কি মনে হয় ওইখানে ইনক্লুসিভ রাজনীতি বলতে তারা কি সরাসরি কোনো প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ গভর্নমেন্টকে, মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে? ডেফিনেটলি তারা দিয়েছে, ডেফিনেটলি সার্জিও গোর যখন বসেছে খলিলের সাথে তখন দিয়েছে। এবং এর পরপরই সে যখন মিটিং করেছে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে, তখন কি ডিসকাস হবে? ইউ টেল মি। সার্জিও গোরের এজেন্ডাটা কি? ইটস অ্যান আমেরিকান এজেন্ডা, ইটস অ্যান আমেরিকান এজেন্ডা। এইখানে তো আপনি ডেমোক্রেসি, ইনক্লুসিভ পলিটিক্স, ইলেকশনস সবকিছুই তো আলাপ করবেন। আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট তো সার্জিও গোর উইল নট টক উইথ ত্রিবেদী। হাই কমিশনের সাথে তো আমেরিকান ইন্টারেস্ট, যে আমি এখানে বেস বানাতে চাই, আমি অমুক করতে চাই, এইটা তো আর আলাপ করবে না সে ত্রিবেদীর সাথে। এই আলাপ তো করলে ইসের সাথে হবে, ফরেন মিনিস্টারের সাথে হবে, প্রাইম মিনিস্টারের সাথে হবে। ত্রিবেদীর সাথে তো শুধু আলাপ হবে বাংলাদেশের সিচুয়েশন, আওয়ামী লীগের সিচুয়েশন, শেখ হাসিনার সিচুয়েশন, এই জিনিসগুলি আলাপ হবে, বিকজ দ্যাট ইজ হিজ কনসার্ন ত্রিবেদীর। ওর তো এই কনসার্ন না যে এখানে আমেরিকান বেস বানাবে কি। ওই আলাপগুলি তো একটা মাচ হায়ার লেভেল হবে উইথ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উইথ দি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওরা আলাপ করবে ইসের সাথে, সেক্রেটারি অফ স্টেটের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, এখানে ভালো হবে না খারাপ হবে করা, ওদের ইনফ্লুয়েন্স এখানে যদি বেশি বাড়ে, হোয়াট ইফেক্ট ইট উইল হ্যাভ অন ইন্ডিয়া, এগুলি ইন্ডিয়ান কনসার্নস আছে। বাট ত্রিবেদীর সাথে তো এই কনসার্নস গুলি আলাপ হবে না, নো ওয়ে। আচ্ছা, যদি হয়ে থাকে এবং যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টেই তারা বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছে বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আহ যুক্তরাষ্ট্র তো আওয়ামী সরকারের পতন চেয়েছিল, সেই আওয়ামী লীগকে আবার কেন ফিরিয়ে নিয়ে আসতে চাইছে? আচ্ছা, ওই সময় একটু খেয়াল করবেন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ ছিল যে আমরা সাউথ এশিয়া আমরা নিজেরাই দেখব, তোমাকে মাতবুরি করতে হবে না সাউথ এশিয়াতে। ইউ সি, তখন এই জিনিসগুলি হয়েছিল। পরবর্তীতে এই অ্যাডমিনিস্ট্রেশন এসে বলেছে মাই ফ্রেন্ড মোদি উইল লুক আফটার সাউথ এশিয়া। সো এখন মোদি দেখবে, ইন্ডিয়ানস উইল লুক আফটার সাউথ এশিয়া, নট দি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ডাইরেক্টলি ইনভলভ হবে না। তারা কথাবার্তা বলবে বাট ডাইরেক্টলি ইনভলভ হবে না তারা। সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে।
ডিপ স্টেট যেটা ছিল তখন বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের সময়, ওরা এখন নাই। দেখেন, আপনি কিন্তু হাসকে দেখেন কিভাবে কাজ করতেছিল, ডেভিড লুকে দেখেন, আরেক মহিলা ছিল, নাম আমি ভুলে গেছি, সেও এসেছে বাংলাদেশে, বিকজ আই রিমেম্বার দ্যাট মহিলা ওয়াজ ইনভলভড ইন দি ওভারথ্রো অফ দ্য ইউক্রেনিয়ান রিজিম। ইউক্রেনের যে প্রেসিডেন্ট, যে পরে রাশিয়া চলে গেল, ওইখানে ওই মহিলা ছিল। খালি ছিল না, ওই স্কোয়ারে, সে আন্দোলনের সময় ওই স্কোয়ারে মজুদ ছিল। শি ওয়াজ অলসো ইন দিস অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে তাহলে এখন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কি? আর তারা তো নিজের খেয়ে বোনের মোষ তাড়াবে না, তাহলে তারা এখন টু ইনক্লুসিভ চেক নির্বাচনের কথা, চাইনা, ইনক্লুসিভ পলিটিক্স কথা বলছে কেন? টু চেক চাইনা। হুম। আর ইনক্লুসিভ পলিটিক্স ওদের আবার ওদের হোম ইসের জন্য আবার ডেমোক্রেসির একটা ব্যাপার আছে, গণতন্ত্র, যেটা নিয়ে তারা মার্কেটিং করে, আবার উল্টা কাজও করে। সেটা তো আবার মাদুরোকেও সেটা তো নিয়ে আবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বললো যে না, জনগণের অংশগ্রহণ মানে ইনক্লুসিভ নির্বাচন, সব দলকে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। আবার 24শে 7 জানুয়ারি নির্বাচন আগে বলেছিল যে সব দলকে নিয়েই ইলেকশন করার অর্থ হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। মানে এক এক সময় এক এক কথা। এখন রাইট। তাহলে এখন এই যে নতুন বেশ। এখন নতুন ইয়ে হলো যে আমরা এখানে, আই থিঙ্ক দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড দ্যাট আওয়ামী লীগ এর জন্য স্পেস ক্রিয়েট করো, হুম। ওদেরকে এখানে পলিটিক্স করতে দাও। দে আর নট ইন এগ্রিমেন্ট উইথ হোয়াট ইউনুস হ্যাজ ডান। তাহলে বিকজ এই অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে ইউনুস হলো ডেমোক্রেটসদের লোক, ইউনুস ফাইন্যান্স করে ডেমোক্রেটসদের। কাজে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি অ্যালার্জিক টু দ্য ডেমোক্রেটিক ইয়ে। হুম। কিন্তু ইউনূস তো এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। তিনি আবার এই ইন্ধনগুলো কোত্থেকে পাচ্ছেন? আমার মনে হয় না এইগুলি বোধহয় একটা প্রোপাগ্যান্ডা। দিস ইজ আ প্রোপাগ্যান্ডা। ইউনুসের কোনো স্কোপই নাই তারেক অ্যাডমিনিস্ট্রেশনে এসে, সে এখানে এসে বসবে অ্যাজ প্রেসিডেন্ট। এই স্কোপটা নাই, এই স্কোপটা নাই। দিস ইজ গন, ইউনুস ইজ গন। ইউনুসকে আমাদের জনগণ বুঝে গেছে যে ইউনুস কি চিজ, and Yunus can deliver nothing.